আশা করি ভালো আছেন সবাই। গভীর রাতে হলো যানজটে পড়লাম। পথে পথে বিভিন্ন জায়গায় গাড়ি নষ্ট এই কারণে। আজকে ছাত্র উপদেষ্টা দুইজন পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর নাহিদ ইসলাম তো আগেই করেছেন, এনসিপির দায়িত্বে আছেন। যে গণ অভ্যুত্থান 5 আগস্টের, এই গণ অভ্যুত্থানে হচ্ছে এনারা নেতৃত্বে ছিলেন। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গন্তব্য কোথায়? বাজারে আলোচনা আছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপি থেকে নির্বাচন করতে পারেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপি থেকেও নির্বাচন করতে পারেন, অথবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। তারা এখনো এটি ধোঁয়াশায় রেখেছেন, কাল পরশু হয়তো পরিষ্কার করবেন। কালকে হচ্ছে তফসিল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। 13তম সংসদ হবে এটা বাংলাদেশের। 12তম সংসদ তো মেয়াদ শেষ করতে পারেনি শেখ হাসিনার সরকার। তো মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় যাচ্ছেন? যেমন তাদের যেসব আসনে নির্বাচনের আলাপ শোনা যাচ্ছিল, সেসব আসনে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতও প্রার্থী ঘোষণা দিয়েছে, এনসিপি ওই দুইটা আসনে এখনো প্রার্থী ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে তারা এনসিপিতেই যাবেন। তবে আজকে গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরের যে দল, সেই দলের সাধারণ সম্পাদক নামটা ভুলে গেছি, তিনি হচ্ছে বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ অধিকার পরিষদে ফিরতে চান। তাদের সাথে নাকি কথাও হয়েছে। এখন এটা কতটুকু বাস্তবসম্মত আমরা জানি না। আজকে টকশোতে ছিলাম, টকশোর উপস্থাপনায় ছিলাম। আজকে দুজন অতিথি ছিলেন। একজন আপনারা জানেন, উনি জনপ্রিয় উপস্থাপক প্লাস আলোচক আব্দুল নূর তুষার ডাক্তার। আরেকজন হচ্ছে নেভি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। উনি আবার এনসিপির জোটের সাথেও আছেন। তো তারা এই কথাগুলো তারাও বলেছেন। আসলে এখনো পরিষ্কার না যে আসিফ মাহমুদ কই যাচ্ছেন, তবে তাদের ধারণা যে এনসিপি থেকেই তারা নির্বাচন করবেন, এবং তারা বলছেন যে এনসিপি থেকেই করা উচিত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের। এনসিপি থেকেই নির্বাচন করা উচিত, এটি তারা বলেছেন। তো এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে হয়তো এনসিপিতে যাচ্ছেন, কারণ এনসিপি তাদের মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের আসনে প্রার্থীও ঘোষণা করে নাই, খালি রেখেছে। আর এনসিপিতে যারা আছেন তারাই হচ্ছে আন্দোলনের সহযোদ্ধা তাদের, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের। সুতরাং সেখানেই তারা ভালো পরিবেশ পাবেন। এটি একটি। আরেকটি যুক্তি দিয়েছেন আব্দুল নূর তুষার যে কেন তারা বিএনপি বা জামাতের সাথে যাবেন না, সেটি হচ্ছে যে এই ছাত্র নেতৃত্বই নতুন বন্দোবস্তের আলাপ করেছেন, যে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত হওয়া দরকার, পরিবর্তিত পরিস্থিতিতে সংবিধান সহ সবকিছুই নতুনভাবে হওয়া দরকার। এইসব আলাপ এই নেতৃবৃন্দরাই করেছেন। সুতরাং তারা বড় দলের মধ্যে ঢুকে যেয়ে নিজেরা বিলীন হবেন না, এমন একটা যুক্তি হচ্ছে আব্দুল নূর তুষার দিয়েছেন। তো সেই জায়গা থেকে মনে হয় যে তারা আসলে এনসিপিতেই হয়তো যাবেন। সাইফুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। যানজটে ছিলাম, যানজট মুক্ত হয়ে বাসার দিকে যাচ্ছি আর কি। তো সব মিলিয়ে যেটি মনে হচ্ছে যে সাইফুল হচ্ছে কমেন্ট করেছে, কমেন্টের জবাব দিলাম। সব মিলিয়ে যেটি মনে হচ্ছে যে কালকে যেহেতু তফসিল হবে, সন্ধ্যা 6টায় প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা ভাষণটা প্রচার হবে, এবং সেটার তফসিল ঘোষণার সাথে সাথেই তাদের পদত্যাগটাও কার্যকর হবে, এমনটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা আজকে তাদের পদত্যাগ পত্রটি গ্রহণ করেছেন, এবং এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ব্রিফ করে বলেছেন যে কালকে মানে আজকে 12টা তো বেজেই গেল, 12টার পর হয়েছে যেহেতু, আজকে সন্ধ্যা 6টায় বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে, অন্য বেসরকারি টেলিভিশনগুলো সেটি দেখাবে বিটিভি থেকে,
ওখানে এই যে ভাষণ যেটি রেকর্ড করার ভাষণ যেটা সম্প্রচার হবে সিইসির, তিনি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটির তফসিল ঘোষণা করবেন। গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে 100 বছরেও আবার গণভোট আসবে কিনা সেটি বলা যায় না, তবে 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা স্বাভাবিক। এবং এই গণভোটের বৈধতার জন্য আবার সংসদটাও নির্বাচন হয়ে সংসদ হওয়াটাও জরুরি। গণভোটে হা ভোট না ভোট সেটির উপর নির্ভর করছে যে বাংলাদেশের সাংবিধানিক যে সংস্কার সেটি হবে কিনা। এবং এরকম একটি গণঅভ্যুত্থানের পর এই ধরনের গণভোটে সংস্কারের পক্ষে হা ভোট আসবে, এটাই সবাই প্রত্যাশা করে। তারপরেও মাঝখানে বিএনপির যেসব অনাগ্রহ বা যে ধরনের বক্তব্য ছিল, ওতে মনে করা হয় যে অনেক বিএনপির মানুষজনও না ভোট দিতে পারেন। তবে নির্ভর করছে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় গণভোটের বিষয়ে কথা বলে কিনা সেটি। তো সব মিলিয়ে এখন তো নির্বাচনের ডামাডোল, সবাই প্রার্থী টার্থী ঘোষণা করে ফেলছে, জোট গঠন হয়ে যাচ্ছে। বিএনপিও জোটের প্রার্থী ঘোষণা দিবে। এখন বিএনপি আদালতে গেছে, যেহেতু বিএনপি জোটে যারা নির্বাচন করবে অনেকেই ধানের শীষে নির্বাচন করতে পারবে না, যার যার দলের অচেনা প্রতীক বিভিন্ন আসবে, লাউ, কুলা, হাড়ি পাতিল, এরকম মার্কা, এসব মার্কায় নির্বাচন করতে হচ্ছে। এই জন্য আজকে আদালতে গেছেন হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আদালতে গেছেন যাতে আদালত থেকে নির্বাচন কমিশনকে একটা নির্দেশনা দেওয়া হয়, বিএনপির সাথে যারা জোটে নির্বাচন করবে তাদেরকে যেন ধানের শীষ দেওয়া যায়। তো এটা হয়তো আদালতের মাধ্যমে একটা আদেশ নিয়ে একটা ব্যবস্থা করবে বিএনপি, এমনটি মনে হচ্ছে। এই যে দেখেন ফুলের গাছের টবের মধ্যেও হচ্ছে যে বিএনপি নেতা আমিনুল ভাইয়ের ছবি টবি দিয়ে ধানের শীষে ভোট দিন লেখা। তো এরকম সব জায়গায় এখন কিন্তু এই যে ভোটের সিলমারা আছে। এমনি মিরাজউদ্দিন ভাই, উপদেষ্টাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র কি জমা দিয়েছে সেই ব্যাপারে কিছু বলতে পারেন? আসলে উপদেষ্টাদেরকে আলাদা করে অস্ত্র দেওয়া হয় না। যেমন মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়া বা একটা গণঅভ্যুত্থানের পর তার কাছে মনে হয়েছে যে তার লাইফ রিস্ক আছে, সেজন্য সরকারের কাছে আবেদন করে নিয়ম অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে লাইসেন্স করা অস্ত্র কিনতে পারে। তো সেইভাবে অস্ত্র হয়তো তার কাছে আছে। এখন যদি তফসিলের সময় বৈধ অস্ত্রও জমা দেওয়ার নিয়ম হয়ে যায়, তাহলে আসিফ মাহমুদেরটাও জমা দিতে হবে। এটা হচ্ছে নিয়ম আর কি। তো সরকার তো অবৈধ অস্ত্রগুলাই উদ্ধার করতে পারে নাই, যেগুলো হচ্ছে সরকারি অস্ত্র বিভিন্ন থানা থেকে লুট হয়ে গেছে গণঅভ্যুত্থানের সময়, সেই অস্ত্রই তো উদ্ধার করতে পারে নাই। আসিফ মাহমুদের অস্ত্র দিয়ে কি করবে? তো এইসব অস্ত্র শস্ত্র যে উদ্ধার করতে না পারে, নির্বাচনটা একটা খুনাখুনির নির্বাচন হয়ে যাবে আর কি। কারণ এগুলো অস্ত্র তো ব্যবহার হবে। এক হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ কি মানে বসে বসে আঙ্গুল চুষবে? তারা কি নির্বাচন বসে বসে তামসা দেখবে? তাদেরও তো মনে ক্ষোভ থাকবে। যদি আওয়ামী লীগ কর্মসূচি নাও নেয়, নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে হলেও চেষ্টা করবে যাতে নির্বাচনটা ওইভাবে না হয়। কারণ তারা আওয়ামী লীগও তো নির্বাচন করেছে নিজেদের মতো করে, যেভাবেই হোক। তো তারপরে বিএনপি জামাত নিজেরা যেভাবে মারপিট শুরু করেছে রাস্তাঘাটে, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, যেভাবে আগে আওয়ামী লীগ জামাতকে যেগুলো বলতো, বিএনপির নেতারা কিন্তু তাই বলছেন। বিএনপির লোকজন আওয়ামী লীগকে যেরকম ভাবে আক্রমণ করতো যেসব ভাষায়, এখন জামাত বিএনপিকে হচ্ছে সেই রকম ভাষায় আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। এটা কি তাদের পাতানো খেলা কিনা আমরা জানি না, যেহেতু আওয়ামী লীগের মতো বড় দল নির্বাচনী মাঠে নেই, এখন নিজেরা একটু ঝগড়া করে নির্বাচন জমিয়ে তোলার কোনো বিষয় আছে কিনা সেটাও আমার জানা নাই। তবে এই ধরনের হচ্ছে একে অপরকে আক্রমণ করা, একে অপরকে আঘাত করা, মেরে ফেলা, এইগুলো তো অমানবিক এবং এইগুলো আসলে কেউই পছন্দ করে না। তো মানুষ যদি চিন্তা ভাবনা করে ভোট দেয়, নিজের এলাকায় যেই প্রার্থী আসুক, যেই মার্কাই আসুক, মার্কা না দেখে মানুষ ভালো কিনা, খুনি চরিত্র কিনা, চাঁদাবাজ কিনা, ধর্মকে ব্যবহার করে উল্টাপাল্টা কাজ করে কিনা, এই জিনিসগুলো অতীত রেকর্ড ঘেটে দেখে তারপরে নিজের ভোটটা দেওয়া উচিত, এটা আমি মনে করি। সবাই ভালো থাকবেন। কালকে থেকে নির্বাচন আরো জমজমাট হয়ে যাবে, নির্বাচনী অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুক জমজমাট হবে বা ভালো হবে সেটা বলতে পারছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।